পুলিশের কাছে স্বীকারোক্তিতে ভয়াবহ তথ্য দিলেন ভবঘুরে সম্রাট। নিখোঁজের ৮ ঘন্টা পর নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার। জেল পলাতক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা। রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১,০০০ ঘর। বরিশাল সদর ৫ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াতে ইসলামীর প্রার্থী। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। সাভারে ৬ খুনের ঘটনায় গ্রেফতার হওয়া ভবঘুরে মশিউর রহমান সম্রাট পুলিশের জিজ্ঞাসাবাদে ভয়াবহ তথ্য দিয়েছেন। তিনি জানান, কাউকে হত্যাকে তিনি 34 বা সানডে ক্লোজ বলে উল্লেখ করতেন। পুলিশ বলছে সম্রাট পাগল নন, তবে দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। হত্যা করাই তার নেশায় পরিণত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, মশিউর রহমান সম্রাট তার আসল নাম নয়, নিরাপত্তার জন্য তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। তার প্রকৃত পরিচয় শনাক্তের কাজ চলছে। গ্রেফতারের আগে সম্রাট সাভার বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদ ও পৌর কমিউনিটি সেন্টারে রাত কাটাতেন। 2025 সালের 4 জুলাই এক বৃদ্ধাকে হত্যার পর তিনি কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে আস্তানা বানিয়ে ফেলেন। গত 5 মাসে ওই ভবন থেকে 5টি লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানান, নিয়মিত নজরদারির অংশ হিসেবে গত শুক্রবার রাতে কমিউনিটি সেন্টার পরিদর্শনে গিয়ে এক কিশোরীকে সম্রাটের বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে। এ সময় সম্রাট পাশেই দাঁড়িয়েছিলেন। জানতে চাইলে ওই কিশোরী সম্রাটকে তার ভাই বলে সম্বোধন করেন এবং 3 দিন আগে কমিউনিটি সেন্টারে এসেছেন বলে জানিয়েছিলেন। পরে শনিবার রাতে ওই কিশোরী সহ 2 জনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দেয় সম্রাট। পরদিন রোববার দুপুরের পর তাদের লাশ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজের ভিডিওতে পরে তাকে গ্রেফতার করা হয়। আদালতের দেওয়া স্বীকারোক্তিতে সম্রাট 6টি হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ বলছে, আরও কোনো অপরাধে জড়িত ছিলেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। পাগল হিসেবে করছি না, তার কারণ যে 6টা খুন করতে পারে সে পাগল হয় কিভাবে? তার পুরো ঘটনা আমাদের কাছে যেমন স্বীকার করছে, বিজ্ঞ আদালতে তার জবানবন্দি প্রদান করছে এবং 164 ধারা জবানবন্দি সব খুনের বিষয়গুলো স্বীকার করছে। তো সে পাগল বেশে ভুললেও তাকেও আমরা সন্দেহ তালিকায় রাখছিলাম, তা নাহলে তো এটা আইডেন্টিফাই করা সম্ভবই হতো না। এবং ঘটনার আগের দিন রাতেও আমি তাকে ভিডিও ফুটেজ ভিডিও করে নিয়ে আসছি এবং ওখানে যে ভিকটিম ছিল তাকে ভিডিও করে নিয়ে আসছি। কিন্তু ওই সময় আসলে বোঝার মতো উপায় ছিল না যে সেই এই ঘটনা ঘটাচ্ছে। তার পরের দিন আমরা যখন সিসিটিভি ফুটেজ দেখলাম, তো আমার আগের দিনের ফুটেজ এবং পরের দিনের ফুটেজ থেকে হুবহু যখন মিলে গেল, তখন তো আর সন্দেহের কোনো কারণ নেই। ঝালকাঠিতে নিখোঁজের 8 ঘন্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতে নিখোঁজ হওয়ার পর সকালে নদীর ঘাটে মিলেছে তার নিথর দেহ। নিহত নারীর নাম নীলুফা ইয়াসমিন, বয়স 55 বছর। তিনি ঝালকাঠি পৌরসভার খিয়াঘাট নতুন চর এলাকার শুকুর মিয়ার স্ত্রী। সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার। সারা রাত খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার ভোর 6টার দিকে সুগন্ধা নদীর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবার ও এলাকাবাসীর দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। মরদেহ উদ্ধারের সময় নাক ও কান থেকে স্বর্ণালংকার পাওয়া যায়নি। এছাড়া পানিতে পড়লে এত দ্রুত মরদেহ ভেসে ওঠা অস্বাভাবিক বলেও সন্দেহ প্রকাশ করা হচ্ছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি বেলায়েত হোসেন। নরসিংদীর রায়পুরা জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি সমিলের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। সকালে মিলের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে রায়পুরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অপু আহমেদের বয়স 45 বছর। তিনি মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ অন্তত 9টি মামলা রয়েছে। গত 24 জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্দি অবস্থা থেকে পালিয়ে যান অপু।
পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করা হয়। রায়পুরা থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 1000 ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 1টার দিকে ক্যাম্প 16-এর শফিউল্লাহ কাটা এলাকায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই শত শত বসতঘর পুড়ে যায়। এতে বহু রোহিঙ্গা পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এসব স্থাপনার কারণে প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া মহাসড়কে নিয়মিত দুর্ঘটনার পেছনেও এসব অবৈধ স্থাপনার ভূমিকা রয়েছে। অভিযানে পরিবহন কাউন্টার, গ্যারেজ, তুলার গোডাউন সহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত স্থাপনাগুলো মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে রেখেছিল। অভিযানের ফলে সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। সড়ক ও জনপদ অধিদপ্তরের স্টেট অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, এই অভিযান নিয়মিত চলবে। মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। কেন্দ্রীয় নির্দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর 5 আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। মঙ্গলবার দুপুর 2:30টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সমর্থন দেওয়ার ঘোষণা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জামায়াতের সমর্থকরা এখন ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দেবেন। এদিকে বিকেল 3টা পর্যন্ত বরিশালের 6টি আসনে 5 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে রয়েছেন বরিশাল 2 আসনের বাসদ ও খিলাফত মজলিসের 2 প্রার্থী। বরিশাল 3 আসনে জাতীয় পার্টির প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া বরিশাল সদর 5 আসন থেকে এবি পার্টির প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের ফলে বরিশালের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।